নমস্কার, আজ জানাবো পশ্চিমবঙ্গ ও দেশ ও বিদেশের গুরুত্বপূর্ণ 15টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নিন শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। মন্ত্রীর সামনে উঠবোস করেও রেহাই নেই, দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার রেশন ডিলার। কঙ্গালীতলা ত্রাস, আদালত চত্বরে ধৃত তৃণমূল নেতাকে ডিম থেরাপি, বেদম মার। ফের দুর্যোগের ভূগোটে, উত্তরে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। বারুইপুর কাণ্ডে ইন্ধনের অভিযোগ, গ্রেফতার সিপিএম নেতা লাহি খালি। অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন আপডেট, টাকা না পাওয়া আবেদনকারীদের কমল চিন্তা। সব আবেদন খারিজ, রাজ্যের মাদ্রাসায় নিয়োগ সংক্রান্ত মামলায় বিরাট রায় সুপ্রিম কোর্টের। ঢুকছে 1000। জুলাই মাসে কত তারিখ পর্যন্ত বার্ধক্য ভাতা 1500 টাকা অ্যাকাউন্টে ঢুকবে জেনে নিন। আর খেলা হবে দিবস নয়, 16 আগস্ট নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। উত্তরবঙ্গের চা শিল্পে গভীর সংকট, শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠকে 35টি শ্রমিক সংগঠন। শ্রাবণে প্রতি সোমবার হেলিকপ্টার থেকে পুষ্প বৃষ্টি, রথযাত্রায় বড় ঘোষণা শুভেন্দুর। রাজ্যের প্রতিটি ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিকে 5 লক্ষ টাকা করে আর্থিক অনুদান শুভেন্দু সরকারের। উত্তরাখণ্ডকে স্বাগত জানিয়ে বঙ্গে মাদ্রাসা বোর্ড বন্ধের ইঙ্গিত নিষেধের। বড় খবর, বিশ্বকাপ ফুটবলে খেলার সুযোগ পেল ভারত। শ্রমিক শুভেন্দুর উপস্থিতিতে মনোনয়ন জমা তৃণমূল ত্যাগী সুখেন্দু সুস্মিতাদের। সহ শিক্ষিকাকে চেয়ার ছুড়ে মার, গ্রেফতার প্রাক্তন সিপিএম সাংসদের ছেলে। এতক্ষণ শুনলেন খবরের শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকে দুরন্ত অ্যাকশন মোডে দেখা যাচ্ছে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়াকে। রেশন দোকানগুলোতে সারপ্রাইজ ভিজিট দিয়ে তিনি একে একে দুর্নীতি খুঁড়ে বের করছেন। তার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে বেশ কিছু গ্রেপ্তার মামলা চলছে। এবার গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার ও বেআইনি কার্যকলাপের অভিযোগ পেয়ে হাবড়া গুমায় এক গোদামে হাজির হলেন মন্ত্রী। তার সামনে কেঁদে কেটে কান ধরে উঠবোস করেও রেহাই পেলেন না রেশন ডিলার। মন্ত্রীর অভিযোগ পেয়ে তাকে গ্রেপ্তার করল অশোকনগর থানার পুলিশ। অভিযুক্তের নাম শ্যামল সাহা। অশোকনগর বিধানসভার গুমা এলাকায় একটি রেশন দোকানের ডিলার। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ উঠেছিল। সেসব জানতে পেরে সোমবার সকালে আচমকা তার গোদামে হানা দেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। অভিযোগ, রেশন ডিলার শ্যামল সাহা এলাকায় বহু উপভোক্তাকে 4-5 দিন এমনকি 6 মাস ধরে রেশন দেন না, আটকে রাখেন রেশন কার্ডও। এদিন মন্ত্রীকে সামনে পেয়ে স্থানীয় বাসিন্দা দীপা রায়, গোপা মণ্ডলরা রীতিমতো ক্ষোভ উগড়ে দেন। তাদের অভিযোগ, ওর ব্যবহার এত খারাপ, এত বিশ্রীভাবে কথা বলে যে কি বলবো। রেশন দেন না, আমার রেশন কার্ডটা 6 মাস ধরে আটকে রেখেছেন, চাইলে আজ দেব কাল দেব করে ঘোরাচ্ছেন। আমরা এখানে ঠিকমতো রেশন পাচ্ছি না। বারবার ওকে বলা সত্ত্বেও কিছু করেননি। আরেক বাসিন্দার কথাই উনি বলছেন, আমরা নাকি রেশনের জিনিসপত্র বিক্রি করি। কেন করব? আমাদের ঘরে বাচ্চারা আছে, রেশন আমাদের দরকার। আমাদের বিরুদ্ধে এসব ভুলভাল কথা বলে রেশন দিচ্ছেন না। যদিও শ্যামলবাবু গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার কিংবা রেশন না দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। বলেন, আমি রেশন দিই না, এই অভিযোগটা ঠিক নয়। শুধু দিন কয়েক আগে আমি ছিলাম না, একটা কাজে গিয়েছিলাম, তখন যারা রেশন দিতে এসেছিল তারা পায়নি। তাছাড়া এখানে অনেকে রেশন তোলেন না, আমাকে বলেন যে রেশন বাবদ টাকা দিয়ে দিতে। আমি টাকা দিই না, সেজন্য তারা অভিযোগ করেছেন। এসব শুনে মন্ত্রী গোদাম ঘরে মজুদ থাকা খাদ্য সামগ্রী নিজে পরীক্ষা করে দেখেন। অন্যান্য নথিপত্র খতিয়ে দেখা হয়। এরপরই ডিলার শ্যামল সাহাকে ডেকে রীতিমতো ধমক দেন অশোক কীর্তনিয়া। বলেন, মন্ত্রী নই, সাধারণ লোকের মতো আমিও একজন লোক। আমি তো দেখছি আপনারা এখানে 4 মাসের পুরনো সব জিনিস, আপনি ঠিকমতো রেশন দেন না কেন? তাতেই কান ধরে মন্ত্রীর সামনে উঠবোস করেন শ্যামল সাহা, ক্ষমাও চান, কিন্তু তাতেও রেহাই মেলেনি। মন্ত্রীর অভিযোগের ভিত্তিতে অশোকনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেপ্তার করেন ডিলার শ্যামল সাহাকে। গ্রেপ্তারি পর তার গোদামটি সিল করে দেওয়া হয়। বর্ষাকালীন অক্ষরেখা এবং বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তের জোড়া ফলায় ফের ভিজছে বাংলা। সোমবার সকাল থেকে মেঘলা আকাশ আর দফায় দফায় বৃষ্টিতে কার্যত স্তব্ধ জনজীবন। হাওয়া অফিস জানিয়েছে, বর্ষাকালীন অক্ষরেখা বর্তমানে হরিয়ানা থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত। এর পাশাপাশি বাংলাদেশের ওপর থাকা ঘূর্ণাবর্তটি দক্ষিণ থেকে উত্তরে সরে বঙ্গোপসাগরের উপর অবস্থান করায় প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে, যার ফলে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণে লাল সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে উত্তরে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারেও প্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
বুধবার এই দুর্যোগের মাত্রা আরও বাড়বে। ওই দিন দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। উত্তরের 3 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা বহাল থাকবে বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে দুর্যোগের প্রকোপ অব্যাহত থাকবে। বৃহস্পতিবার হাওড়া, হুগলি, 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। শুক্রবার দুর্যোগের অভিমুখ কিছুটা ঘুরে বীরভূম ও মুর্শিদাবাদের দিকে যেতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তবে বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলোতে বড় কোনো সতর্কবার্তা আপাতত নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার থেকে উত্তরে পাহাড়ি জেলাগুলোতে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিংয়ে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সাগর নিয়ে বিশেষ সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। 15 থেকে 17 জুলাই অর্থাৎ বুধবার থেকে শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূলীয় সমুদ্রের ওপর ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই পরিস্থিতিতে উত্তাল সমুদ্রে মৎস্যজীবীদের শুক্রবার পর্যন্ত মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একটানা এই বৃষ্টির জেরে নিচু এলাকাগুলোতে জল জমার আশঙ্কায় প্রশাসনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। 21-এর ভোট পরবর্তী হিংসায় নাম জড়িয়েছিল তৃণমূল জমানায়, তার টিকে ছুঁতে পারেনি পুলিশ। রাজ্যে পালাবদলের পর থেকে এলাকা ছাড়া কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধানকে হন্যে খুঁজছিল পুলিশ। পালিয়ে বাঁচার শত চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। রবিবার রাতে লাভপুর একটি এলাকা থেকে মামুন শেখকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে আদালতে পেশ করার জন্য নিয়ে যাওয়া হলে আছড়ে পড়ে জনবিস্ফোরণ। আদালত চত্বরে তাকে নিয়ে পৌঁছতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে চলে ব্যাপক ডিমবৃষ্টি। পুলিশ গাড়ির দরজা খুলতে ধৃত তৃণমূল নেতাকে রীতিমতো হাইজ্যাক করে বেদম মারধর করতে থাকে উত্তেজিত জনতা। পুলিশ কোনো ক্রমে ধৃত নেতাকে ছাড়ানোর চেষ্টা করলে উন্মত্ত জনতা পরপর কিল ঘুষি চর মারতে থাকেন। ধৃতকে প্রহার থেকে বাঁচাতে গিয়ে পুলিশের উপর ডিম ছোড়ে। ধৃত কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে বিজেপি কর্মীদের জমি দখল করে নেওয়া, তৃণমূল কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে আটকে রেখে মারধর করা, জরিমানা করা, বাড়িঘর লুটপাট, ভাঙচুর ও তার সঙ্গে প্রচুর মহিলাদের সঙ্গে দুষ্কর্ম করার অভিযোগ রয়েছে। এমনকি তার বিরুদ্ধে ধর্ষণের মামলা রয়েছে। সেই বিষয়ে তদন্ত করেছিল সিবিআই। কঙ্কালীতলা পঞ্চায়েতে একাধিক দুর্নীতির সঙ্গে নাম জড়িয়েছে মামুন শেখের। তাই এদিন আদালতে নিয়ে আসার সময় কঙ্কালীতলা পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের মানুষজন আদালত চত্বরে জড়ো হয়েছিলেন। তাদের দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ এদিন দেখা যায় আদালত চত্বরে। বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের পরবর্তী ঘটনাক্রম এবং গণপিটুনিতে এক যুবকের মৃত্যুর ঘটনায় এবার সিপিএম এর রাজ্য কমিটির সদস্য লাহিক আলীকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে বারুইপুরে খোদার বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, লাহিক আলী গত বিধানসভা নির্বাচনে বারুইপুর পশ্চিম কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থী ছিলেন। কি অভিযোগ পুলিশের? গত 5 জুলাই বারুইপুরের সূর্যপুরে এক নাবালিকার দেহ উদ্ধারের পর এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে। পুলিশের ওপর হামলা, দফায় দফায় বিক্ষোভ, পথ ও রেললাইন অবরোধ এবং শেষমেশ ইন্দ্রজিৎ মণ্ডল নামক এক যুবককে পিটিয়ে খুনের ঘটনায় এলাকার রণক্ষেত্রের চেহারা নেয়। পরবর্তী তদন্তে উঠে আসে এই নাবালিকার উপর নির্যাতন বা খুনের ঘটনার সঙ্গে ইন্দ্রজিতের কোনো যোগ ছিল না। তিনি সম্পূর্ণ নির্দোষ ছিলেন। পুলিশ ও তদন্তকারী সূত্রে দাবি, 5 জুলাইয়ের ওই অশান্তিতে এবং ইন্দ্রজিৎ মণ্ডলের গণপিটুনিতে খুনের ঘটনায় লাহিক আলী উস্কানি ছিল তার বিরুদ্ধে খুন, অপরাধমূলক ষড়যন্ত্র, দাঙ্গা, সরকারি কর্মীদের উপর হামলা, জনসম্পত্তি নষ্ট এবং ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর মতো গুরুতর ধারায় মামলা রুজু করা হয়েছে। এছাড়া রেলওয়ে আইনের বেশ কিছু ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সোমবার তাকে বারুইপুর মহকুমা আদালতে হাজির করানো হবে। রাজনৈতিক চাপানোতর এবং গ্রেফতারির নেপথ্যে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে বাম নেতৃত্ব। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর দাবি, ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। লাহিক আলীর বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছিল। ইন্দ্রজিৎ গণপিটুনিতে নিহত হওয়ার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছেছিলেন। অশান্তি পাকাতে নয়। অন্যদিকে বারুইপুরের এই ঘটনা নিয়ে আগেই কড়া অবস্থান নিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার বারুইপুরে গিয়ে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, ভোটে প্রত্যাখ্যাত রাজনৈতিক শক্তির ইন্ধনেই এই গোলমাল ছড়ানো হয়েছে। গণপিটুনিতে অভিযুক্ত কাউকে রেয়াত করা হবে না। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে 24 ঘন্টার মধ্যেই লাহিক আলী গ্রেফতারি রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি করেছে। বারুইপুরের এই ঘটনায় এখনো পর্যন্ত মোট 48 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্নপূর্ণা যোজনায় আবেদন করলেই সবাইকে টাকা দিচ্ছে না রাজ্য সরকার। এই প্রকল্পের বেশ কিছু শর্ত রয়েছে। সেই অনুযায়ী ছাড়াই বাছাই করে প্রকৃত উপভোক্তাদের বেছে বেছে নেওয়া হচ্ছে। এদিকে টাকা না পেয়ে অনেকেই চিন্তায় পড়েছেন। এই আবহে সামনে এলো নতুন আপডেট। তাতে চিন্তা কমতে পারে টাকা না পাওয়া বহু আবেদনকারী। অন্নপূর্ণা যোজনার জরুরি আপডেট। সম্প্রতি পূর্ব মেদিনীপুর থেকে অন্নপূর্ণা যোজনার সকল আবেদনকারীদের আশ্বস্ত করে করা বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, কারো চিন্তা করার দরকার নেই।
লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা দিতে আগে সরকার 9 মাস লাগিয়ে দিয়েছিল। 1.5 মাসের মধ্যে 1,30,00,000 আবেদনকারীকে অন্নপূর্ণা যোজনা দিয়েছে। বাকি যারা যোগ্য রয়েছেন তারাও পাবেন। শুভেন্দু আরও জানান, অযোগ্য কেউ যাতে এই সরকারি প্রকল্পের টাকা না পান সেই কারণে ভেরিফিকেশন চলবে। আগামী 30 আগস্ট পর্যন্ত এই প্রক্রিয়া চলবে বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী এই আশ্বাস দেওয়ার পর টাকা না পাওয়া বহু আবেদনকারী কিছুটা স্বস্তি পেয়েছেন। এছাড়া আগেই জানা গিয়েছিল অন্নপূর্ণা যোজনার পোর্টালে একটি এডিট অপশন চালু করা হতে পারে। এর মাধ্যমে ফর্মে কোনো ভুল তথ্য থাকলে তা সংশোধন করে নেওয়া হবে। এই পদক্ষেপের ফলে ফর্মে ভুল তথ্য অথবা কোনো ত্রুটির কারণে যারা টাকা পাননি অথবা যাদের আবেদন ভেরিফিকেশনে আটকে গিয়েছে তাদের অনেকটা সুরাহা হবে। অন্নপূর্ণা যোজনার যাবতীয় সমস্যার সমাধানে উদ্যোগী রাজ্য সরকার। যাদের আবেদনের স্ট্যাটাস রিজেক্টেড অথবা আন্ডার এনকোয়ারি দেখাচ্ছিল তাদের বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করা হচ্ছে। কোনো যোগ্য মহিলা যাতে বাদ না যায়, তা অযোগ্য যাতে এই প্রকল্পের সুবিধা না পায় তা নিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য। রাজ্যে মাদ্রাসায় শিক্ষক ও শিক্ষক কর্মীর নিয়োগ নিয়ে টানাপোড়েন সুপ্রিম কোর্ট অবধি গড়িয়েছিল। এবার তাতেই বড় রায় দিল শীর্ষ আদালত। মামলাকারীদের সব আবেদন খারিজ করে দিয়েছে বিচারপতি এজি মাসি বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ। কি বলল সুপ্রিম কোর্ট? 2015 থেকে 2020 সালের মধ্যে রাজ্যের অনুমোদিত মাদ্রাসার শিক্ষক ও অশিক্ষক কর্মীদের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত, রাজ্যের অনুদান ভিত্তিক প্রকল্পের অধীন বেতন প্রদানের দাবি প্রত্যাখ্যান করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন 361 জন মামলাকারী। এর মধ্যে থেকে 13 জনকে বেছে নেয় আদালত। শুনানির সময় সুপ্রিম কোর্ট জানায়, বেছে নেওয়া 13টি আবেদন সম্পর্কে আদালত সন্তুষ্ট হলে বাকি মামলাগুলিও খতিয়ে দেখা হবে। তবে সোমবার বিচারপতি মাসি ও বিচারপতি দত্তের বেঞ্চ মামলাকারীদের সব আবেদন খারিজ করে দেন। আদালত জানায়, কোনো রিট পিটিশনের মেরিট নেই, সেই কারণে 13টি আবেদন সহ বাকি সব আবেদন খারিজ করে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন অ্যাক্টকে কেন্দ্র করে এই জটিলতা শুরু হয়েছিল। এই অ্যাক্টের মাধ্যমে রাজ্যের স্বীকৃত মাদ্রাসাগুলোতে শিক্ষক নিয়োগের সুপারিশের জন্য একটি আইনানুগ কমিশন তৈরি হয়। 2014 সালে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের তরফে সংশ্লিষ্ট অ্যাক্টকে অসাংবিধানিক হিসেবে ঘোষণা করা হয়। সেই রায়কে মান্যতা দেয় উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ। এরপর এই জল গড়ে সুপ্রিম কোর্ট অবধি। 2016 সালে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দেওয়া রায়ের উপর স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত। এর 4 বছর পর উচ্চ আদালতের রায় খারিজ করে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন অ্যাক্টকে বৈধ হিসাবে ঘোষণা করে শীর্ষ আদালত। এরপর এই জটিলতায় আসে নতুন মোড়। 2015 থেকে 2020 সাল অবধি এই মামলা যখন সুপ্রিম কোর্টে বিচারাধীন ছিল, সেই সময় মাদ্রাসাগুলোতে লাগাতার শিক্ষক ও অশিক্ষক কর্মীর নিয়োগ হয়েছিল। এই নিয়োগগুলি বৈধ নয় বলে দেশের সর্বোচ্চ আদালতে মামলা হয়। এরপর এই সময়কালে নিয়োগগুলো বৈধ কিনা তা খতিয়ে দেখার জন্য একটি কমিটি তৈরি করে সুপ্রিম কোর্ট। এর পাশাপাশি কর্মরত শিক্ষক ও অশিক্ষক কর্মীদের বেতন দেওয়ার নির্দেশ দেওয়া হয় রাজ্যকে। পরবর্তীতে শীর্ষ আদালতের তৈরি কমিটি জানায়, 2015 থেকে 2020 সাল অবধি হওয়া নিয়োগ বৈধ নয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে 361 জন 40টি রিট পিটিশন ফাইল করেন। এতদিন সেই মামলার শুনানি চলছিল। আজ সব আবেদন খারিজ করে বড় রায় দিয়ে দিল শীর্ষ আদালত। রাজ্যে পালা বদলের পর পূর্ববর্তী সরকারের আমলে চালু থাকা একাধিক প্রকল্পের নাম, ভাতার পরিমাণ উভয়ই বেড়েছে। লক্ষ্মীর ভান্ডারে পরিবর্তে এসেছে অন্নপূর্ণা যোজনা। ভাতা দ্বিগুণ বেড়ে হয়েছে 3000, যুবশক্তির বদলে যুবশক্তিতে 1500 বদলে দেওয়া হচ্ছে 2000 ও 3000 টাকা। সম্প্রতি বার্ধক্য ভাতাও বৃদ্ধির ঘোষণা করেছে রাজ্য। বার্ধক্য ভাতার টাকা নিয়ে আপডেট। বাজেট থেকে বার্ধক্য ভাতার পরিমাণ 1000 থেকে বাড়িয়ে 1500 টাকা করা হয়েছে। তবে বর্ধিত টাকা তদ্দূর জুলাই মাসে অর্ধেক সময় পেরিয়ে গেলেও রাজ্যের বহু উপভোক্তা এখনও তাদের বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতার টাকা পাননি। আবার যাদের টাকা ঢুকেছে তারা 1500 টাকার বদলে 1000 টাকা করে পেয়েছেন। এই অবস্থায় সকলের মনে প্রশ্ন, বর্ধিত ভাতা কবে থেকে কার্যকর হবে? জুন মাসের ঘোষণার পর অনেকেই আশা করছিলেন জুলাই মাস থেকে বার্ধক্য ও বিধবা ভাতার পরিমাণ 1000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করা হবে। তবে তা না মেলায় অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন, বাড়তি 500 টাকা কবে দেওয়া হবে? পাশাপাশি নতুন উপভোক্তারা কবে থেকে এই প্রকল্পের সুবিধা পাবেন সেই নিয়ে চিন্তায় অনেকেই মনে করছেন জুলাই মাসে বর্ধিত 1500 টাকা না দেওয়ার পেছনে রয়েছে অন্নপূর্ণা যোজনা। বর্তমানে অন্নপূর্ণা যোজনায় যোগ্য এবং অযোগ্য উপভোক্তাদের বাছাই করতে সরকার বেশি ব্যস্ত। এই কারণেই বার্ধক্য ভাতা, বিধবা ভাতার মতো প্রকল্পগুলোতে প্রশাসন পর্যাপ্ত নজর বা সময় দিয়ে উঠতে পারছে না। এই কারণে উপভোক্তাদের এই মাসে 1000 টাকা করে দেওয়া হয়েছে বলে মনে করা হয়েছে। কবে মিলবে বর্ধিত ভাতা? মনে করা হচ্ছে আপাতত পূর্বের ভাতার যে পরিমাণ ছিল সেই টাকা দিয়ে পরে হয়তো বকেয়া 500 টাকা রিলিজ করা হতে পারে। যদিও এই বিষয়ে সরকারি তরফে এখনো কোনো নির্দেশিকা আসেনি, তাই আপাতত উপভোক্তাদের অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে।
রাজ্যের ক্ষমতায় পরিবর্তনের পর তৃণমূল জমানার আরও এক সিদ্ধান্তের বদল ঘটালো শুভেন্দু অধিকারীর সরকার। গত কয়েক বছর ধরে 16 আগস্ট রাজ্য জুড়ে যে খেলা হবে দিবস পালিত হতো তা আর পালিত হবে না। পরিবর্তে ওই দিনটি এখন থেকে আয়ুষ্মান দিবস হিসেবে পালিত হবে বলে রবিবার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন এই বদল? রবিবার পূর্ব মেদিনীপুরের মেচেদায় দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। সেখানেই 16 আগস্টের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন তিনি। শুভেন্দু অধিকারী বলেন, 16 আগস্ট কলকাতার ইতিহাসের এক ভয়ঙ্কর দিন। 1946 সালের এই দিনেই সোহরাবুদ্দিন নেতৃত্বে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং বা ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল। সেই শোকাবহ দিনটিকে খেলা হবে দিবস হিসেবে পালন করা তৃণমূলের সরকারের একটি ভুল সিদ্ধান্ত ছিল। আমাদের সরকার সেই ঐতিহ্যে বদল ঘটিয়ে দিনটিকে আয়ুষ্মান দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। আয়ুষ্মান ভারত ও অন্নপূর্ণা যোজনা নিয়ে বার্তা এই ঘোষণার পাশাপাশি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য পরিষেবা নিয়ে নতুন রূপরেখা তুলে ধরেন। তিনি স্পষ্ট জানান, 70 বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকরা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন। এছাড়া প্রকল্পের যোগ্যতার শর্ত পূরণকারী অন্যরাও এই সুবিধার আওতায় আসবেন। যারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাওয়ার যোগ্য নন তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা চালু থাকবে বলে জানান তিনি। পাশাপাশি অন্নপূর্ণা যোজনা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। পূর্ববর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, আগের সরকার 500 টাকার সুবিধা পৌঁছে দিতে 9 মাস সময় নিয়েছিল। আমাদের সরকার মাত্র 1.5 মাসে 1,20,00,000 মানুষের কাছে অন্নপূর্ণা যোজনার সুবিধা পৌঁছে দিয়েছে। সরকারি প্রতিটি প্রকল্পে স্বচ্ছতা ও নিয়ম থাকা প্রয়োজন। তাই যোগ্য উপভোক্তারা সুবিধা পেলেও অযোগ্যরা এই তালিকা থেকে বাদ যাবেন। উল্লেখ্য, 2021 সালে বিধানসভা নির্বাচনে তৃণমূলের জনপ্রিয় স্লোগান ছিল খেলা হবে। সেই জনপ্রিয়তাকে ধরে রাখতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 16 আগস্টকে এই দিবস হিসেবে ঘোষণা করেছিলেন। তবে বর্তমান সরকারের দাবি, 1946 সালের সেই কালো অধ্যায়ের স্মৃতিকে সম্মান জানিয়েই এই দিনটি নামকরণের পরিবর্তন করা হয়েছে।